কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে মোহাম্মদ সিরাজ যেভাবে ভারতকে ম্যাচ জিতিয়েছেন, এরপরে মোহাম্মদ সিরাজকে নিয়ে আলাদা প্রশংসা, তাকে নিয়ে আলোচনা না করাটা না এক ধরনের ক্রিকেটীয় অন্যায়। তাকে নিয়ে কথা বলা উচিত। তার প্রশংসার পাশাপাশি তার ভেতরে যে আমরা সহজভাবে বলি না, এই যে ছেলেটার সাহস, এই যে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার যে মানসিকতা এবং শেষ সময় পর্যন্ত লড়াই করার যে স্পর্ধা, এটা না খুব দরকারি, শুধু ক্রিকেট মাঠে না, ব্যক্তিগত জীবনেও। সবার আগে একটা ব্যাপার মনে করিয়ে দেওয়া খুব জরুরি। মনে করে দেখেন, অস্ট্রেলিয়াতে সিরাজের যখন টেস্ট ক্যারিয়ার শুরু হয়, খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পুরো পৃথিবী যাচ্ছিল। কোভিডের সময় চলছিল। ভারতীয় দলে মূল পেস বোলারদের অনেকেই ইনজুরি ছিলেন। সেই সময় মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়াতে একটা অ্যাডভার্স কন্ডিশনে টেস্ট খেলার সুযোগ পেলেন এবং কেমন ভাগ্য, ভারতে তার বাবা ওই সময় মারা গেলেন, তার অটো রিক্সা চালক বাবা, যে বাবা তাকে ক্রিকেটার হওয়ার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। ওই সময়ে মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়া থেকে কিন্তু ভারতে আসেননি। নিজের বাবার জানাজাটুকু তিনি পড়তে পারেননি কিংবা পড়তে চাননি। মোহাম্মদ সিরাজ কী বলেছিলেন? যে তার বাবা বেঁচে থাকলে হয়তো তাকে মাঠে নিজের দেশ এবং দলকে প্রতিনিধিত্ব করাকেই, মাঠে খেলাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। মোহাম্মদ সিরাজ দেশে আসেননি। শেষবারের মতো বাবার মুখ তিনি দেখতে পারেননি। 5 উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজ ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন। ফাস্ট ফরওয়ার্ড করে আপনি ওভালে চলে আসেন 4 অগাস্ট 2025। বদলে যাওয়া মোহাম্মদ সিরাজ অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে। আলোচনা, সমালোচনা, পারফরমেন্স, ল্যাক অফ পারফরমেন্স, অনেক কিছু ছিল। কিন্তু যেভাবে তিনি ভারতকে পঞ্চম এবং শেষ টেস্ট তার ক্যারিয়ারের বেস্ট বোলিং করে 190 রানে 9 উইকেট নিয়ে 2 ইনিংস মিলে, দ্বিতীয় ইনিংসে 5 উইকেট, যেভাবে ভারতকে জেতালেন, এই জেতানোকে আপনি কি শুধু 190 রান দিয়ে 9 উইকেট এটুকুর মধ্যে আটকে রাখতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। একজন মোহাম্মদ সিরাজ প্রত্যেকটা উঠতি ফাস্ট বোলারের কাছে ঠিক এই মুহূর্তে একজন নায়কের নাম। একজন মোহাম্মদ সিরাজ সেই স্পর্ধার নাম, যে স্পর্ধা একদম শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে প্রতিপক্ষকে হারানোর মতো সাহস রাখে। এই সাহসের কথাটা আমি কেন বলছি? ধরেন ভারতীয় দলের বেস্ট ফাস্ট বোলারকে, জাসপ্রীত বুমরা, একবারে আপনি স্বীকার করবেন। গ্লোবাল স্ট্যান্ডার্ডে টপমোস্ট ফাস্ট বোলারদের নাম যদি আপনি করেন, আপনি মিচেল স্টার্কের কথা বলবেন, কাগিসো রাবাদার কথা বলবেন, জশ হেইজেলউডের কথা বলবেন, সেখানে সিরাজের নাম কিন্তু আসবে না। কিন্তু এই যে নাম না আসা একজন তরুণ, একজন যুবক, দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যে চূড়ান্ত স্পর্ধা দেখিয়ে, যে সাহস দেখিয়ে, যেভাবে আমাদের বাংলাদেশে সহজভাবে আমরা যে বলি জান দিয়ে খেলা, যেভাবে জান দিয়ে খেললেন, এটা না অনুকরণীয়, অনুসরণীয়। ওই তথাকথিত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মধ্য দিয়ে মোহাম্মদ সিরাজকে যেতে হয়নি। খেলার প্রতি ভালোবাসা, দেশের জন্য নিজের নিবেদন এবং নিজেকে উজাড় করে পুরো বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে চিন্তা, যে জেদ, এটাই মোহাম্মদ সিরাজকে, মোহাম্মদ সিরাজদের অন্যদের থেকে আলাদা করে। এখানেই তৈরি হয় একজন নায়ক। মোহাম্মদ সিরাজ আমার কাছে নায়ক। তিনি আগামী জীবনে, আগামীতে ক্যারিয়ারে, টেস্টে কি করবেন সেটা পরের প্রশ্ন, কিন্তু এখন এই মুহূর্তে তিনি আমার কাছে নায়ক। শুধুমাত্র 190 রানে 9 উইকেট নেওয়ার জন্য না। আবারও বলছি আমি, আপনি একবার চিন্তা করেন, হ্যারি ব্রুক যিনি 100 করলেন, 19 রানের সময় বোধ হয় মোহাম্মদ সিরাজ তার ক্যাচ মিস করেছিলেন। এই ম্যাচ ভারত হেরে গেলে, হারারই কথা ছিল, আপনি 40-42 রান দরকার সেঞ্চুরি করে ব্যাটসম্যান উইকেটে, আপনি সেই ম্যাচ জিতবেন না, এটা অলমোস্ট নিয়ার মিরাকল ইংল্যান্ডের মতো টিমের জন্য। সেই ম্যাচ সিরাজ জিতিয়েছেন। এখন আপনি চিন্তা করেন ওই ক্যাচটার কথা, হ্যারি ব্রুকে, যেটা সিরাজ মিস করেছিলেন, এই মিসটা তাকে সারা জীবন পোড়াতো। কিন্তু চতুর্থ দিন শেষ বিকেলে বাজে আবহাওয়ার কারণে যখন খেলা বন্ধ হয়ে গেল, ভারতের সামনে সুযোগ তৈরি হলো। সিরাজ রাতে কী চিন্তা করে ঘুমোতে গিয়েছিলেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত করেই বলা যায়, তার ভেতরে ওই আগুনটা ছিল। ওই আগুনটা তিনি নিজের ভেতরে জ্বালিয়ে রেখেছিলেন
যে সুযোগ পাওয়া মাত্র ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবেন। এই যে ধূমকেতুর মতো চিন্তা করা, আগুন হয়ে জ্বলে ওঠার যে স্পর্ধা, যে স্পৃহা, এটাই একজন সিরাজকে অন্য 8-10 জনের থেকে আলাদা করে দেয়। জাসপ্রীত বুমরা কটা টেস্ট খেলেছেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, অনেকে বলছেন আইপিএল খেলা মূল উদ্দেশ্য, ফিটনেস ঠিক রাখতে হবে, ফাইন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখনকার যুগে খুব দরকারি। সিরাজের জন্য সেটা দরকার নাই, তার জন্যই কি বলাই দরকারি। সিরাজ কিন্তু সেদিকে নজর দেননি। 5 টেস্টের সবগুলো টেস্ট তিনি খেলেছেন, 185.3 ওভার বল করেছেন। কেউ একজন আমাকে বলছিলেন যে ভাই সিরাজ সব কিছু মিলে 1111টা বল করেছেন, অর্থাৎ 1-1-1-1। পরে চেক করে দেখি যে অ্যাকচুয়ালি 2টো বল বেশি করেছেন, 1113টা বল করেছেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দরকার হয়নি। নিজেকে নিংড়ে দেওয়ার এই যে ইচ্ছা, যে স্পৃহা, যে স্পর্ধা, যে সাহস, যে জেদ, আমি করে দেখাবো, আমি করব, আমি দলকে জেতাবো, এই যে চিন্তা, এটার জন্য না কোনো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দরকার হয় না। এটার জন্য একজন ক্রিকেটারকে নিজের মতো করে চিন্তা করতে হয়, বড় জায়গায় নিজেকে দেখতে চাই, এই বিশ্বাস, এই স্পর্ধাটুকু থাকতে হয়। সিরাজের মধ্যে সেটা রয়েছে। আপনি চিন্তা করেন 5টা টেস্টের সিরিজ, কত বড় সিরিজ, প্রত্যেকটা টেস্ট খেলেছেন, গড়ে প্রত্যেকটা টেস্টে 20 ওভার করে বা 20 ওভারের বেশি বল করেছেন। সহজ ব্যাপার না এখনকার যুগের ক্রিকেটে, স্পেশালি যে হাই ইন্টেন্সিটিতে এখন ক্রিকেটটা খেলা হয়। সো এই জন্যই বলছি যে এরকম একটা পারফরমেন্সের পরে, তাক লাগানো পারফরমেন্সের পরে, মনে রাখার মতো পারফরমেন্সের পরে সিরাজের প্রশংসা না করা, তাকে নায়কের আসনে জায়গা না দেয়া, সেটা হবে ক্রিকেটেই অন্যায়, অন্তত এই পার্টিকুলার একটা দিনের জন্য, এই টেস্টের জন্য, এই মুহূর্তের জন্য। এবং দিন শেষে স্মরণ করেন সেই অটোচালক সিরাজের বাবাকে, যিনি তার ছেলের যেভাবে দেশের জন্য নিজেকে নিংড়ে দিয়েছেন, নিজেকে বিশ্ব দরবারে মেলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার সেই অটোরিকশা চালক বাবাও একজন মোহাম্মদ সিরাজ তৈরি করার জন্য তার সর্বোচ্চটুকু দিয়ে গেছেন। আর এভাবেই সিরাজদের মতো নায়কেরা তৈরি হয়।